নিজের পছন্দের পুরুষকে অন্য রমণীর হাত ধরে হাঁটতে দেখে থমকে গেল তোহা। দাঁতে দাঁত চেপে চোখের জল আটকানোর চেষ্টা করছে সে। নীরবে সরে আসার পূর্বেই মানুষটা তাকে দেখে ফেলল। ছুটে এসে ঠোঁটে হাসি ঝুলিয়ে বলল, কিরে তোহা রানী, আমাকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছিস কেন? সাফায়েতের প্রশ্নে তোহার বেহায়া চোখে পুনরায় জল জমতে শুরু করেছে। সে বড় একটা নিঃশ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করল। সাফায়েতের পাশে দাঁড়িয়ে থাকা মানবীকে আর চোখে পরখ করে বলল, তোদের মাঝে তৃতীয় ব্যক্তি হতে চাইনি। তোরা কথা বল, আমি ক্লাসে যাচ্ছি। তোহা এড়িয়ে চলে আসতে চেয়েও ব্যর্থ হলো। সাফায়েত তার হাত টেনে আটকে দিয়েছে। কোনো ক্লাস করতে হবে না। ইশরার ইচ্ছে হয়েছে আজ দুপুরে খাবার রেস্টুরেন্টে খাবে, তুইও যাবি আমাদের সাথে। তোহা নিজের হাতখানা ছাড়িয়ে নিতে নিতে বলল, না রে, তোরা যা। তোদের মাঝে আমি কি করব? তোরা হলি লাভ বার্ডস, সেখানে আমি কেবল মাত্র তৃতীয় ব্যক্তি। আমি গেলে তোরা নিজের সময় ঠিকমতো উপভোগ করতে পারবি না। তার থেকে ভালো তোরা যা, আমি ক্লাস করে বাসায় চলে যাব। তার কথায় কোনরূপ মনোযোগ দিল না সাফায়েত। পুনরায় হাত ধরল, অপর দিকে ধরল ইশারার হাত। টেনে নিয়ে যেতে যেতে বলল, আমি তোর থেকে উত্তর জানতে চাইনি, শুধু জানিয়েছি ইদানিং বড্ড বেশি কথা বলছিস তুই। ঠোঁটের কোণে হাসি রেখে তোহা মনে মনে বলল, বেশি কথা বলছি বলেই তো ভেতরে ভেতরে কুমড়ে মরছি। ইশারা এবং সাফায়েত পাশাপাশি বসলো। তাদের মুখোমুখি বসলো তোহা। খাওয়ার সময় তারা দুজন কথা বলল। তোহা নীরব শ্রোতার মতো মনোযোগহীনভাবে তাদের শুনে গেল। আচমকাই পরিস্থিতি মানুষটার সামনে বসতে তার অস্বস্তি হতে লাগলো। ভেতরে ভেতরে নিঃশ্বাস আটকে আসছে বলে মনে হচ্ছে। ডেজার্ট খাওয়ার সময় তোহা খেয়াল করলো ইশারা কিছু বলার চেষ্টা করছে। কিছু সময় ভেবে সে উঠে দাঁড়ালো। হঠাৎ দাঁড়ানোর কারণে দুজনের কথার মাঝে ব্যাঘাত ঘটল। তারা কোনো প্রশ্ন করবে তার পূর্বেই সে দ্রুততার সাথে বলল, তোমরা কথা বলো, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। দ্রুত পায়ে স্থান ত্যাগ করল সে। ওয়াশরুমে এসে বেশ কয়েকবার মুখে পানি ঝাপটা দিল তোহা। আয়নায় নিজের প্রতিচ্ছবির দিকে তা এক দৃষ্টিতে তাকিয়ে ভাবনায় ডুবে গেল সে। তোহা চলে যাওয়ার পর সাফায়েত চেয়ারটা টেনে ইশারার আরেকটু পাশে এসে বসলো। টেবিলের নিচে হাতখানা আঁকড়ে ধরে বলল, তোহা আমাদের সাথে এসেছে বলে কি তুমি মন খারাপ করেছো ইশরা? তা হবে কেন? তোহা আপু কি অপরিচিত কেউ নাকি? দেখো ইশরা, তোহা আমার অনেক পুরনো বন্ধু, আমার সকল সুখ দুঃখের ভাগিদার। তোহা বলতে গেলে সে আমার জীবন্ত ডায়েরি। ওর সাথে আমি মেলামেশা করি বলে তুমি মন খারাপ করো না ইশরা। ওকে ছাড়া আমি এক প্রকার অচল। তোহাবিহীন আমার কেন যেন সবকিছু আনন্দহীন লাগে। ইশারা সাফায়েতের বাহু আঁকড়ে ধরে বলল, আগে তো আমার জায়গাটা ফাঁকা ছিল, এখন তো আমি আছি। তাই তোহা না থাকলেও তোমাকে আমি হাসি খুশি রাখবো। একটা সম্পর্কে বিশ্বাস অতি প্রয়োজন। তোমার উপর আমার দৃঢ় বিশ্বাস আছে। তুমি কখনোই এমন কিছু করবে না যা দেখে আমি কষ্ট পাবো কিংবা আমাদের সম্পর্কে ফাটল ধরবে। তার থেকেও বড় কথা, ভালো মুহূর্তগুলো কাছের মানুষের সাথে ভাগ করে নিলে তা আরো আনন্দ ঘন হয়। এই না হলে আমার ইশরা পাখি, তুমি এত বুঝদার বলেই তো আমার তোমাকে এত ভালো লাগে। এই নাও, এবার কেকটা খেয়ে একটু মিষ্টি মুখ করো তো দেখি। চামচ দিয়ে একে অপরকে কেক খাইয়ে দিল তারা। এর ফাঁকে সাফায়েত দুষ্টুমি করে একটু ক্রিম ইশারার নাকে লাগিয়ে দিল। ইশারাও মিথ্যা রেগে যাওয়ার ভান করে মুখ ঘুরিয়ে নিল। সাফায়েত রাগ ভাঙানোর চেষ্টায় যখন ব্যস্ত ছিল, ইশারাও সুযোগ বুঝে তার গালে ক্রিম লাগিয়ে দিল। তার মুখ ভাব দেখে হাসি আটকাতে পারল না ইশারা। হাসিতে মগ্ন থাকা প্রেয়সীকে মুগ্ধ নয়নে দেখতে লাগলো সাফায়েত। খানিকটা দূর থেকে এই দৃশ্য দেখছে তুহা। দাঁতে দাঁত চেপে ওড়নার এক প্রান্ত খামচে ধরে দুজনকে দেখে চলেছে সে। তবে এখনই ফিরে এলো না। বেশ কিছু সময় আড়াল হয়ে দাঁড়িয়েছিল। তাদের এই ভালোবাসার মুহূর্তটা সে নষ্ট করতে চায় না। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এলো তিনজন। সাফায়েত একটা রিক্সা দাঁড় করিয়ে তোহার দিকে ফিরে বলল, তোহা, তুই বাড়ি চলে যা। তুই যাবি না? যাবো, আগে ইশরাকে পৌঁছে দিয়ে আসি। তারপর তার কানে কানে ফিসফিস করে বলল, বুঝিস না, ওকে ছাড়তে আমার দিলে লাগে। সারাদিন ওর সাথে সময় কাটাতে ইচ্ছে করে। সেও হেসে ফিসফিস করে বলল, ওরে আমার প্রেমিক পুরুষ রে, এখন তো তোরই সময়। যা যা, একান্তে সময় কথা বল, আমি আর হাড্ডি হব না। রিকশা চড়ে বসলো সে। ইশারার দিকে তাকিয়ে হাসি মুখে বলল, আসি ইশরা, সাবধানে যেও, আর এই পাগলটার খেয়াল রেখো। রাস্তায় চলাফেরার সময় তার মন আকাশে বাতাসে থাকে। দিলি তো আমার মান সম্মান ডুবিয়ে। মামা, এই ফাজিলটাকে নিয়ে তাড়াতাড়ি বিদায় হন।
না হলে আরো কি কি বলে আমার ইজ্জতের ফালুদা বানাবে তার ঠিক নেই। হাত নাড়িয়ে দুজনকে বিদায় জানালো তুহা। রিক্সা খানিকটা এগিয়ে যেতে সে পিছন ফিরে তাকালো। দূরে দেখা যাচ্ছে সাফায়েত যত্ন সহকারে ইশারার হাত ধরে আছে। দুজনে পা মিলিয়ে হেঁটে চলে যাচ্ছে। যতক্ষণ দেখা যায় সে তাকিয়েছিল। চলতে চলতে একসময় তারা দৃষ্টি সীমানার বাইরে চলে গেল। পড়াশোনা করছিল তুহা। ফোনের শব্দে বিরতি নিল সে। স্ক্রিনে সাফায়েত নামটা দেখে কিছু সময় সে তাকিয়ে রইল। বেশ কয়েক মাস আগেই এই মানুষটার ফোন পেলে সে সব কাজকর্ম ফেলে ছুটে আসতো। এখন সময় পরিবর্তন হয়েছে। এখন কেন যেন তার সাফায়েত নামক মানুষটা আশেপাশে থাকলেও দ্বিধা লাগে কথা বলতে। পুনরায় রিংটনের শব্দে তোহা ভাবনার ইতি টানল। গলা পরিষ্কার করে কণ্ঠ স্বাভাবিক করল। হ্যাঁ সাফু, বল। কোথায় ছিলি এতক্ষণ? কতবার ফোন দিয়েছি? মিথ্যে কথা বলবি না, মাত্র একবারই দিয়েছিস। মিথ্যা রাগ দেখিয়ে বলল সে। অপর প্রান্ত হতে সাফায়েত হেসে বলল, আরে এসব তো কথার কথা। আচ্ছা ওসব রাখ, শোন না তোহারানি। জি বলুন না সাফায়েত সাহেব। তাকে অনুকরণ করে তোহা বলল, তোহারানি, কালকে যাবি তোর পছন্দের বার্গার খেতে? শুন, এত লোভ দেখাতে হবে না, সোজাসুজি বল কি কাজ আছে। পুনরায় সে ছোট বাচ্চাদের মতো হেসে বলল, বুঝতে পেরে গিয়েছিস? তোকে আমি আজকে দেখছি না, তোর নারী নক্ষত্র আমার জানা। এবার বল কি করতে হবে। শোন না তোহারানি, আমার অ্যাসাইনমেন্টটা একটু করে দে না প্লিজ প্লিজ। পরশু লাস্ট ডেট, আমি এখনো কিচ্ছু করিনি। প্লিজ বাবু, এবারের মতো বাঁচিয়ে দে, এই শেষবার। তোহা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, বাস বাস, বুঝতে পেরে গিয়েছি। তোর এই শেষবার কথাটা আমি আজ পর্যন্ত বহুবার শুনেছি। গত মাসেও সেম কথাটাই বলেছি। আরে এটা তো শেষবার বলেছি, শেষের শেষবার এখনো বহু দূরে। প্লিজ বাচ্চা করে দে। আচ্ছা দিব, আর বাচ্চাদের মতো কান্না করিস না। থ্যাংক ইউ বাবু, তোকে কাল পাক্কা বার্গার খাওয়াবো। সেটা দেখা যাবে, তবে এই বাবু টাবু ডাকবি না। আমি তোর বাচ্চা নাকি? অবশ্য তুই আমার বড় বাচ্চা। আচ্ছা আমি এখন রাখছি, ইসরা ফোন দিচ্ছে। বাই বাই তোহারানি। তোহা বাই বলবে তার আগেই ফোন কেটে গেল। হতাশ নয়নে সে ফোনের দিকে তাকিয়ে ভাবল, এক সময় আমরা ঘন্টার পর ঘন্টা কথা বলতাম, আর এখন সেসব শুধু স্মৃতি। তুই কি আমার থেকে সত্যি সত্যি দূরে চলে যাচ্ছিস সাফাই? ইশারা এবং সাফায়েতকে একসাথে দেখে তোহা ভাবতে লাগলো তার যাওয়া উচিত হবে কিনা। তারপর নিজেই নিজেকে ধমকে বলল, সাফাইতের সাথে যেই থাকুক, এত দ্বিধা করার কি আছে? সে কি আবার দূরের কেউ নাকি? তোহা, তুই নিজেই নিজেকে অস্বস্তির মধ্যে ঠেলে দিচ্ছিস। সাফায়েতের পাশে এসে দাঁড়ালো সে। ব্যাগ থেকে একটা ফাইল বের করে টেবিলে রাখলো। এই নে তোর অ্যাসাইনমেন্ট, যত্ন করে রাখিস। হারিয়ে আবার কান্নাকাটি করিস না, আমি তখন আর করে দিব না। আরে আমার তোহারানি, থ্যাংক ইউ। তুই বস, আমি তোর জন্য গরম গরম চা নিয়ে আসছি। কাল রাতে ঠিক মতো ঘুমাসনি আমি জানি। তোহা প্রথমে বারণ করতে চাইলেও পরবর্তীতে করলো না। খালি চেয়ারটাতে বসে পড়ল, মুখে হাসি রেখে বলল, এই যে আমি তোমাদের মাঝে চলে আসি, এতে তুমি বিরক্ত হও বুঝি? আরে না না, কি বলছো এসব? তুমি সাফায়েতের বেস্ট ফ্রেন্ড, সেই হিসেবে তুমি আমারও বন্ধু। তার থেকেও বেশি আমি তোমাকে বড় বোনের নজরে দেখি। সাফায়েত আমাকে সবসময় তোমার কথা বলে, তুমি নাকি ওর জীবন্ত ডায়েরি। সত্যি সে আমার কথা বলে? তা নয় তো কি, মিথ্যা বলবো না। প্রথম দিকে যখন সে তোমার কথা বলতো তখন না আমার হিংসে হতো, সাথে তোমাকে দেখার সুপ্ত ইচ্ছা জেগেছিল। যখন তোমার সাথে দেখা হলো, তোমার সাথে কথা বলা শুরু হলো, বুঝতে পারলাম কেন সাফায়েত তোমার এত প্রশংসা করে। সাফায়েত তার কথা ইশারাকে বলে জানতে পেরে তোহার অধর কোণে তৃপ্তিমাখা হাসি ফুটে উঠল। চা হাতে সাফায়েত ফিরে এলো। তোহাকে দেওয়ার আগে কয়েকবার তাতে ফু দিল। সাবধানে খাবি, গরম। আর জিহ্বা পুড়িয়ে মুখের স্বাদ খারাপ করে রাখবি। আমি জানি, তোকে আর আমার গার্জিয়ান সাজতে হবে না। জানিস বলেই তো বারবার জিহ্বা পুড়িয়ে রাখিস। জানো ইসরা, খেয়াল না করিয়ে দিলে ইনি প্রতিবার গরম চা খেতে গিয়ে জিহ্বা পুড়িয়ে আউ উ করবে আর বলবে খাবারে স্বাদ নেই। তোহা কথায় পেরে উঠতে না পেরে ভেঙচি কাটল। এরকম মুখ আঁকা বাঁকা করিস না, দেখবি কখনো একেবারে বাঁকা হয়ে গিয়েছে। তখন কোনো সুন্দর ছেলে আর তোর পিছনে ঘুরবে না। তোকে তো আমি। আরে আরে, তোমরা এবার থামো, হাসতে হাসতে আমার মুখ ব্যথা হয়ে গিয়েছে। কথা বলবি না আমার সাথে আর বেয়াদব। আমি গেলাম, তুই থাক একা একা। আধো গরম চাটা এক নিঃশ্বাসে খেয়ে নিল সে। যদিও বা গলা খানিকটা জ্বলছে, তবে তা প্রকাশ করলো না। আরেকবার ভেঙচি কেটে গটগট করে চলে গেল।
বুঝলে ইসরা, ছোট থেকেই সে এরকম, কথায় না ফিরে উঠলে রাগ দেখিয়ে চলে যায়। তা তো তোমাদের কাণ্ড দেখেই বুঝতে পেরেছি। তুমিও কম না, সব সময় ওর পেছনে পড়ে থাকো। কি করবো বলো, পেটের ভাত হজম করতে হবে তো। সাফায়েতের কথা শুনে ইশারা না হেসে পারল না। টিউশন করিয়ে বাড়ি ফিরে একটু বিশ্রাম নিচ্ছিল তোহা। ঘুমের মাঝে কানের কাছে ঠান্ডা বাতাস অনুভব হতেই নড়ে চড়ে উঠল। কাঁথাটা আরও গায়ে জড়িয়ে নিল। পুনরায় আবারও একই ধরনের বাতাস অনুভব করলে সে অপর পাশে ফিরে গেল। তবে ঘুম বেশিক্ষণ স্থায়ী হলো না। তোকে এখন আমি নিয়ে যাব, আমাদের জিন সর্দার তোকে খুব পছন্দ করেছে। কথা শেষে বিদঘুটে হাসি শুনে ধরফরিয়ে উঠে বসল তোহা। নিঃশ্বাস দ্রুত বেগে ওঠানামা করছে। তার অবস্থা দেখে সাফায়েতের উচ্চস্বরে হেসে উঠল। তার হাসি দেখে তোহার বড্ড রাগ হলো। বালিশ নিয়ে ছুরি মারল তার দিকে। আরে পেতনি, কি করছিস? লাগছে তো। লাগার জন্যই তো মেরেছি। এটা কি ছিল? এভাবে কেউ রাক্ষসের মতো হাসে? আর একটু হলে আমার প্রাণ বেরিয়ে যেত। কথা শেষে বুকে হাত দিয়ে বড় একটা নিঃশ্বাস নিল সে। ভালোই হতো, তখন কবজি ডুবিয়ে তো 40 খেতাম। তবে রে, আরেকটা বালিশ নিয়ে ছুরি মারার আগেই সাফায়েত বাধা দিল। আচ্ছা বাবা, সরি সরি, কুল বাবু কুল। তোহা বালিশটা উঁচিয়ে বলল, আবারও বাবু বলেছিস? তোকে তো আমি এবার শেষ করে ফেলবো। আচ্ছা তোহা, তোহা এবার বালিশটা রেখে দে, এই নাদান বাচ্চাকে আর মারিস না। তোহা আর চোখে তাকিয়ে বালিশটা জায়গায় রেখে দিল। চুল বাঁধতে বাঁধতে বলল, এখানে কি এখন? আবারও কি কোনো কাজ আছে নাকি? থাকলে তাড়াতাড়ি বলে ফেল। আমি তো সবসময় তোর কাছে কাজ করানোর জন্য আসি। মুখ ভার করে বলল সে। তোহা ততক্ষণে বিছানা থেকে নেমে পড়েছে। সে এগিয়ে এসে সাফায়েতের থুতনি ধরে ঢং করে বলল, না, তুমি তো আমার কাজ করে দিতে আসো। যা তাহলে, আমি আর আসবো না, কাটটি তোর সাথে। হয়েছে, এবার নাটক বন্ধ কর আর আসল কথায় আয়। মা কোথায়? কিছু খেতে দেয়নি তোকে? জিজ্ঞেস করেছিল কি খাবো, তবে আমি বারণ করেছি, কারণ বাইরে গিয়ে খাবো। এখন তুই তাড়াতাড়ি তৈরি হয়ে নে। কেন? কোথায় যাব? আমি কিছুক্ষণ আগে গেলাম, এখন আর বাইরে যেতে ইচ্ছে করছে না। কিন্তু কে শোনে কার কথা? আলমারি খুঁড়ে সব জামা কাপড় নাড়াচাড়া করে একটা জামা নিয়ে তোহার হাতে ধরিয়ে দিল সে। এক প্রকার ঠেলে তাকে ওয়াশরুমে পাঠিয়ে দিল, বলল, তাড়াতাড়ি বের হবি, না হলে এই অবস্থায় তুলে নিয়ে যাব। আর কথা বাড়ালো না তোহা, কারণ সে ভালোই জানে গলা ফাটিয়ে ফেললেও সাফায়েত তার কথায় কোনো কান দেবে না। বাইকের পাশে দাঁড়িয়ে আছে তোহা। সাফায়েত একটা হেলমেট নিজে পরে নিল, অপরটা তোহার দিকে বাড়িয়ে দিতে গিয়েও দিল না। তোহার মনক্ষুণ্ণ হলো। সে ভাবলো হয়তো এখন ইশারা এটা ব্যবহার করে বলে সাফায়েতের দ্বিধা লাগছে। থাক, কেন অন্য জিনিসে ভাগ বসাবো? এটা তো সামান্য হেলমেট, একদিন না পড়লে কিচ্ছু হবে না। সেখানে পুরো মানুষটাকেই দিয়ে দিয়েছি, সেখানে এটা তো সামান্য হেলমেট। সে যখন নিজ ভাবনায় মত্ত ছিল, সেই সময় সাফায়েত তার চুলগুলো যত্ন সহকারে গুছিয়ে বাঁধল। তোহা ভাবনায় ইতি টেনে অবাক নয়নে তার কাজকর্ম দেখে চলেছে। সাফায়েত হেলমেটটা পরিয়ে দিয়ে বেল্টখানা বাঁধতে বাঁধতে বলল, এভাবে চোখ দিয়ে গিলে খাচ্ছিস কেন? নতুন দেখছিস আমাকে? তোকে বহু বছর ধরে দেখলেও যে আমার দেখার তৃষ্ণা মিটবে না রে। বিড়বিড় করে বলল তোহা। কি বিড়বিড় করছিস, বড় করে বল। এতক্ষণে সাফায়েতে দূরে সরে গিয়েছে। তোহা মাথা নাড়িয়ে জানালো কিছু না। বুঝি না বাবু, তুই মাঝে মধ্যে কি এত বিড়বিড় করিস। নে এবার উঠে বস, আমাকে ভালো করে ধরবি, পড়ে গেলে এখানে ওখানে যাওয়ার বদলে হসপিটালে ঘুরতে হবে। সাফায়েতের পর তোহা উঠে বসলো। দুহাত রাখলো সাফায়েতের কাঁধে। বাইক সামনে এগিয়ে যাচ্ছে। শস্য বাতাসে তার পেছনে পড়ে থাকা চুলগুলো উড়তে লাগলো। শখানেক মানুষ গাড়ি পেরিয়ে তারা এগিয়ে যাচ্ছে সামনে। তবে সেসবে এখন তোহার খেয়াল নেই। সে সাইড মিররে সাফাতের প্রতিচ্ছবি দেখতে ব্যস্ত। মানুষটাকে যে আজ প্রথম দেখছে তা না, তার সব কিছু তোহার জানা। তবুও সে খুঁটিয়ে খুঁটিয়ে তাকে দেখে চলেছে। তৃষ্ণার্ত পাখির মতো সাফায়েতকে দেখে নিজের চোখে তৃষ্ণা নিবারণ করার চেষ্টা করছে সে। সাফাই, তুই কি আমার জীবনে এখন অতিথি পাখি হয়ে গেলি? সময় শেষ হতেই কি আমাকে একা করে চলে যাবি? তুই হিনা, আমি পারবো তো থাকতে? আপনাদের একসাথে বেশ লাগছে ভাইয়া, আপুটা কিন্তু বেশ সুন্দরী। এই নেন আপনার ফুল। সাফায়েত প্রতি উত্তরে কিছু বলল না। হেসে ছেলেটার থেকে ফুলজোড়া নিয়ে টাকা পরিশোধ করে সামনে এগিয়ে গেল। একটা ফুল পকেটে রেখে অন্যটা তোহার চুলে ক্লিপ দিয়ে আটকে দিল। নীরবতা কাটিয়ে তোহা বলল, ছেলেটার ভুল ধারণা ভাঙালি না কেন? ও তো অন্য কিছু মনে করছে।
কি মনে করছে? আমাদের একসাথে তো ভালোই লাগছে, ম্যাচিং ম্যাচিং কালার, বেস্ট ফ্রেন্ডরা তো ম্যাচিং ম্যাচিং করতেই পারে। কিন্তু ছেলেটা একটাই ভুল কথা বলেছে। কি? এই যে তুই সুন্দরী, নির্ঘাত ওর চোখে কেউ জাদু করেছিল, তাই তোকে ওর সুন্দর লেগেছে। তোর দিকে তাকালে তো আমার শ্যাওড়া গাছে পা ঝুলিয়ে থাকা পেতনির কথা মনে পড়ে। শয়তানরা কখনো ভালো জিনিসের মূল্য করতে জানে না। তোর চোখ যে নষ্ট তা আমি জানি। সাফাইত চোখ ছোট ছোট করে তার দিকে তাকালো। তোহা সেদিকে পাত্তা না দিয়ে তাকিয়ে ছেড়েই হাঁটতে লাগলো। আইসক্রিম খাওয়ার সময় ভুলবশত তোহার মুখে খানিকটা আইসক্রিম লেগে গেল। দেখ তো সাফু গিয়েছে নাকি। সর, তোর দ্বারা হবে না গাধি, এটা ধর, এদিকে আয়। তোহাকে টেনে আরেকটু সামনে আনলো সে। যত্ন সহকারে মুখে লেগেটা আইসক্রিম মুছে দিল। এবার ঠিক আছে। তোহা সাফায়েতের দিকে তার আইসক্রিমটা বাড়িয়ে দিয়ে নিজেরটা খাবে, তার আগেই সাফায়েত বেশ খানিকটা খেয়ে ফেলল। কি করলি তুই কুত্তা? তুই আমারটা কেন খেলি? সাফায়েত নিজের আইসক্রিমে কামড় বসিয়ে ভাব দেখিয়ে বলল, আমি কোনো কাজ বিনামূল্যে করি না। তোর মুখে লেগে থাকা আইসক্রিম পরিষ্কার করে দিয়েছি, তার তো কিছু মূল্য দিতে হবে। আমি তো জানি তোর থেকে চেয়ে লাভ নেই, তাই নিজেরটা নিজেই বুঝে নিলাম। নিজের আইসক্রিমটাও সাফায়েতের হাতে ধরিয়ে দিয়ে তোহা রেগে ধুম করে একটা কিল বসিয়ে দিল তার পিঠে। যদিও সে খুব বেশি ব্যথা পায়নি, তবু নাটক করে বলল, ও আম্মা গো, আমার পিঠের হাড় মনে হয় ভেঙে গিয়েছে। আন্টি, আপনার মেয়ে আমাকে পঙ্গু করে দিয়েছে। তোহা তার মাথায় টোকা দিয়ে বলল, গাধা মানুষ পায়ে হাঁটতে না পারলে তাকে পঙ্গু বলে। তাদের এই হাসিটারটা কেউ দূর থেকে যে দেখছে এটা দুজনের কেউ লক্ষ্য করেনি। মাকে রান্নায় সাহায্য করছিল ইশারা। ফোনের শব্দে রুমে এসে দেখলো আননোন নাম্বার থেকে কল এসেছে। কে বলছেন? ইশরা, আমি সিনথিয়া। কেমন আছিস? এই তো ভালো আছি। তোর কি খবর? নম্বর সেভ না থাকার কারণে বুঝতে পারিনি। আমিও ভালো আছি। আচ্ছা, তোর কি সাফায়েত ভাইয়ের সাথে ব্রেকআপ হয়ে গিয়েছে নাকি? সিনথিয়ার কথা শুনে চমকে উঠল ইশারা, ব্যস্ত কণ্ঠে বলল, না না, সেরকম কিছু হয়নি। আমাদের মাঝে তো সব ঠিকই আছে। দেখ ইশরা, আমি তোর ক্লোজ ফ্রেন্ড না হলেও আমরা ক্লাসমেট। তোর সাথে আমার কোনো ঝামেলাও নেই যে আমি তোর ক্ষতি চাইবো। তোর ভালো চাই বলেই জানানোর জন্য তোকে ফোন করলাম। মেয়েটার কথার ভঙ্গিমা দেখে ইশারা মন ঘাবড়াতে লাগলো। সিনথিয়া, হেয়ালি না করে একটু পরিষ্কার করে বলতো কি হয়েছে। আসলে আমি একটা পার্কে এসেছিলাম ঘুরতে। এখানে সাফায়েত ভাইকে একটা মেয়ের সাথে দেখলাম। বেশ হেসে খেলে সময় কাটাচ্ছে তারা। ম্যাচিং কালারের ড্রেসও গায়ে দেখছি। ভেবেছিলাম হয়তো তোদের ব্রেকআপ হয়ে গিয়েছে। এখন শুনি সেরকম কিছুই হয়নি। তার মানে কি সাফায়েত ভাইয়া চিট করছে না তো? সাফায়েতকে অন্য মেয়ের সাথে হেসে খেলে সময় কাটাচ্ছে জেনে ইশারার বুক কেঁপে উঠল। সাফায়েতকে সে প্রচুর বিশ্বাস করে। সে যদি বিশ্বাস ভেঙে দেয় তাহলে ইশারা পরবর্তী কাউকে ভরসা করার সাহস দেখাবে না। কি হলো ইসরা, তুই ঠিক আছিস? আমি বুঝতে পারছি কথাটা শুনে। আচ্ছা, মেয়েটা দেখতে কেমন বলতো? আমি তোকে ছবি হোয়াটসঅ্যাপ করেছি, নিজেই দেখে নে। ইশারা দ্রুত ছবিটা দেখলো। ছবিতে তোহাকে দেখে স্বস্তির নিঃশ্বাস নিল সে। ধুর মেয়ে, তুই তো আমাকে ভয়ই পাইয়ে দিয়েছিলি। আরে এটা ওর বেস্ট ফ্রেন্ড, আমি চিনি আপুকে। তুই আর চিন্তা করিস না, সাফাইত আমাকে কখনো ধোকা দিবে না। ও আচ্ছা। নির্লিপ্ত কণ্ঠে বলল মেয়েটি। পরবর্তীতে আবারও বলল, তাও এখন যে অবস্থা, কোনো কিছুর বিশ্বাস নেই। খেয়াল রাখিস ওদের দিকে। বন্ধুদের পেছনে তোর অগোচরে যদি কিছু করে বেড়ায়, বেশি বিশ্বাস করে ছেড়ে দিস না। হারিয়ে গেলে তখন পস্তাবি। রাখছি আমি। সিনথিয়া ফোন তো রেখে দিল, কিন্তু ইশারার মনে ভয় এবং সন্দেহের বীজ পুঁতে দিয়েছে। ঘাসের উপর ধপ করে ইশারা পাশে বসে পড়ল সাফায়েত। তাকে চুপচাপ দেখে জানতে চাইল, কি হয়েছে? এভাবে চুপচাপ বসে আছো কেন? সকালে কিছু খাওনি নাকি? খেয়েছি। নির্লিপ্ত কণ্ঠে বলল সে। তাহলে এভাবে বসে আছো কেন? কিছু বলো। এই ইস্যু, তোমার কি মন খারাপ? আমার দিকে তাকাও তো। গালে হাত দিয়ে নিজের দিকে ফেরালো সাফায়েত। ইশারা গাল থেকে হাত সরিয়ে তা আঁকড়ে ধরে বলল, কাল একবারও ফোন করনি কেন? জানো কতক্ষণ অপেক্ষা করেছিলাম। আচ্ছা, এই কারণে মহারানীর মন খারাপ। আসলে কাল ফোনটা পানিতে পড়ে বন্ধ হয়ে গিয়েছিল। আসার পর ঠিক করাতে দিয়ে এসেছি। পরে তোমাকে অন্য ফোন থেকে ফোন দিতেও মনে ছিল না। দাঁড়াও, তোমাকে একটা জিনিস দেওয়া ছিল। ব্যাগ থেকে একটা শুকনো গোলাপ ফুল তার দিকে এগিয়ে দিল সে, যার কয়েকটা পাপড়ি ইতিমধ্যে ঝরে গিয়েছে। এটা তোমার জন্য, কালকে নিয়েছিলাম। তখন অনেক তাজা ছিল,
কি টকটকে লাল ছিল রং, কিন্তু এখন দেখো শুকিয়ে মরা হয়ে গিয়েছে। তোমার কথা ভেবে নিয়েছিলাম এখন না দিলেও শান্তি পাবো না, তাই শুকনো মরমরেটাই দিলাম। ইশারা হেসে ফুলটা নিয়ে বলল। তুমি আমাকে ভালোবেসে যাই দাও না কেন, আমি তাতেই খুশি। কথায় কথায় ইশারা অন্যদিকে চলে গেল। সে ভেবেছিল কড়া করে জিজ্ঞেস করবে সাফায়েত কাল কোথায় ছিল, যদিও বা সে জানে, কিন্তু কথার তালে তা সম্পূর্ণ ভুলে গিয়েছে। তবে বেশ কিছু সময় কথার তালে সাফায়েত নিজেকেই বলল। জানো, কালকে তোহাকে নিয়ে ঘুরতে বের হয়েছিলাম, সে সময় এই ফুলটা নিয়েছি। ওর আইসক্রিম খেয়ে ফেলেছিলাম বলে সে কি রাগ। ইশারা কথা কাটানোর জন্য বলল। তা তো অবশ্যই করবে। আচ্ছা সেসব বাদ দাও তুমি। পুনরায় তারা অন্য কথায় চলে গেল। আপাতত ইশারা সেসব নিয়ে কোনো ধরনের কথা বলে তাদের সুন্দর মুহূর্তটা নষ্ট করতে চায় না। সাফায়েত বারবার ঘড়ি দেখছে দেখে তোহা বলল। কিরে, এতবার ঘড়ি দেখছিস কেন? কি হয়েছে? সময় যাচ্ছেই না, কখন যে ক্লাসটা শেষ হবে। বেঞ্চে কপাল ঠেকিয়ে বলল সে। বারবার ঘড়ি দেখলে কি সময় দ্রুত চলে যায়? কোনো জরুরি কাজ আছে নাকি? ইসরার সাথে দেখা করতে যাব, পরের ক্লাস অফ কর। চুপ হয়ে গেল তোহা। কয়েক সেকেন্ড পরে ধীর কণ্ঠে বলল। হাতটা এদিকে দে তো। সাফায়েত নিজের ডান হাতটা এগিয়ে দিল, তবে তোহা সেটা সরিয়ে বাম হাতটা সামনে আনলো এবং ঘড়িটা খুলে নিজের ব্যাগে রেখে দিল। ঘড়ি খুলেছিস কেন? পছন্দ হয়েছে তোর? নিয়ে যাবি? তুই পচা করি আমার লাগবে না। বারবার সময় দেখলে অস্থিরতা বাড়বে, তাই এটা এখন আমার কাছে থাক। এখন তুই ক্লাসে মনোযোগ দে। পরে আমাকে যদি বলিস বুঝিয়ে দিতে, তাহলে তোর খবর আছে। সাফায়েত হতাশ হয়ে গালে হাত দিকে স্যারের দিকে তাকিয়ে রইল শুধু। কোনো পড়াই তার কানে যাচ্ছে না। তার অবস্থা দেখে দীর্ঘশ্বাস ফেলল তুহা। লিখতে লিখতে বলল। কবে যে এই ছেলে ঠিক হবে? ক্লাস থেকে স্যার বেরিয়ে যেতেই সাফায়েতের মনে যেন প্রাণ এলো। তার সব অলসতা যেন মুহূর্তেই উবে গেল। তা দেখে তুহা খোঁচা দিয়ে বলল। এতক্ষণ তো মরা মুরগির মতো ঝিমোচ্ছিলি, এখন বুলেট ট্রেনের মতো দৌড়চ্ছিস। ও তুই বুঝবি না, প্রেম করতে হলে মরা মুরগি হলে চলে না। বুলেট ট্রেন না হলে প্রেম করে মজা আছে নাকি? সাফায়েত ব্যাগ থেকে দ্রুত পায়ে বেরিয়ে যেতে লাগলো। পিছন থেকে তুহা উচ্চ স্বরে বলল। আরে সাফু, তোর ঘড়ি তো নিয়ে যা। সাফায়েত না থেমেই জবাব বলল। তোর কাছে রেখে দে, আমি কাল নেব। পরবর্তী ক্লাসগুলো মন দিয়ে করিস, আমাকে নোটস পাঠিয়ে দিস। আর ক্লাস করবি না আজ? না রে তোহারানি, আজ আমি গেলাম, সাবধানে বাড়ি যাস। তোর কিছু হলে আমি নোটস পাবো না। শেষ কথাটা শুনে তোহা কটমট করে তার দিকে তাকালো, যা দেখে সাফায়েত ভীষণ মজা পেল। হাসতে হাসতে ক্লাসরুম ত্যাগ করলো সে। কড়া রোদে সবার যান যায় অবস্থা। রিকশার জন্য দাঁড়িয়ে আছে তোহা এবং সাফায়েত। এদিক সেদিক তাকাতেই তোহার নজরে পড়ল রাস্তায় কিছু একটা দেখে তার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। খানিকটা পিছিয়ে গেল সে, ঘাড়টা সামান্য বাঁকা করলো যেন সাফায়েত ছায়ার কাছে তার মাথা যায়। আস্তে করে ফোনটা বের করলো এবং সেই মুহূর্তে ক্যামেরা বন্দি করে রাখলো। বিড়বিড় করে বলল। এভাবে যদি ভালোবাসার মানুষ হিসেবে তোর কাঁধে মাথা রাখতে পারতাম সাপু, কি হতো যদি ঈশা তোর জীবনে না আসতো? কি হতো যদি আমি তোকে নিজের মনের কথা বলে দিতাম? তুই আমার না হয় সাফু, কিন্তু এই ছোট ছোট মুহূর্তগুলো আমি যত্ন করে স্মৃতিতে সাজিয়ে রাখবো। কিরে তোহা, এই দামড়ি বয়সেও ছায়ার সাথে কথা বলছিস? নিজের অনুভূতি শুকনোভাবে গোপন করে সে মিথ্যা ভাব দেখিয়ে বলল। করছি, তোর সমস্যা? আমার ছায়া, আমার যা ইচ্ছা করবো। তাহলে তুই এই রোদে দাঁড়িয়ে ছায়ার সাথে গল্প কর, আমি গেলাম। সাফায়েত রিকশা চড়ে বসেই তোহা তাড়াহুড়ো করে উঠে বসলো। বিয়াদ্দব, আমাকে ছেড়ে চলে যাচ্ছিস কেন? তোরই তো ছায়ার সাথে আড্ডা দেওয়ার শখ হয়েছে, তো তুই থাক না, চলে যাচ্ছিস কেন? চুপ কর শয়তান, আর বাজে কথা বললে রিকশা থেকে ফেলে দিব। রিকশা তার আপন গতিতে চলল। সাথে পুরো রাস্তা জুড়ে চলল দুজনে দুষ্টু মিষ্টি ঝগড়াও। সাফায়েতে ফোন পেয়ে হন্তদন্ত হয়ে নিচে নেমে এলো ইশারা। বড় বড় নিঃশ্বাস ফেলে জিজ্ঞেস করলো। কি হয়েছে? হঠাৎ এত জরুরি তলব কেন? এভাবে ছুটে এসেছো কেন? হোঁচট খেলে কি করতে? তুমি যেভাবে বলেছো তাড়াতাড়ি নিচে নামতে, চিন্তায় আমি আপনি ছুটে চলে এসেছি। এবার তাড়াতাড়ি বলো কেন ডেকেছো? পাড়া প্রতিবেশী কেউ দেখে ফেললে রক্ষে নেই। সাফায়েত একটা ব্যাগ ইশারার দিকে বাড়িয়ে দিয়ে ইশারা তা নিতে নিতে বলল। ইশারা ব্যাগটা নিয়ে ভিতরে দেখলো কয়েকটা খাবারের প্যাকেট, যা থেকে সুন্দর একটা গন্ধ নাকে এসে পৌঁছাচ্ছে। ইশারা মনে মনে ভীষণ খুশি হলো, তবে তা প্রকাশ না করে বলল। এগুলো কি?
কাল না বলেছিলে তোমার কাচ্চি খেতে মন চাইছে? কাল তো পারিনি, তাই আজ নিয়ে এলাম। কেন শুধু শুধু টাকা খরচ করতে গেলে? ওটা তো আমি এমনিতে বলেছিলাম, আমি টিউশনির টাকা পেলে ঘরেই বানিয়ে নিতাম। তোমার ইচ্ছে হয়েছে, তা কি আমি পূরণ না করে থাকতে পারি? এগিয়ে এলো সাফায়েত, ইশারা হাত জোড়া আঁকড়ে ধরে তার চোখে তাকিয়ে বলল, টাকা কোনো ব্যাপার না ইসরা, টাকা আসবে যাবে, কিন্তু এই সামান্যতে তোমার যে খুশি, তার কাছে টাকা কিছুই না। তোমার খুশির জন্য আমি সবকিছু করতে রাজি। ভালোবাসার কাছে এইসব কিছুই না। হয়েছে আমার প্রেমিক পুরুষ, এবার আমি যাই, মা খোঁজ করবে আমার। সাবধানে যেও, আর আন্টিকে বলো আমার তরফ থেকে এগুলো ট্রিট। ইশারা গেট পার হয়ে চলে গেল, কিন্তু সাফায়েত এখনও গেল না। কিছু সময় পর ইশারা বারান্দায় এসে বিদায় জানালো। সাফায়েত ইশারায় ভালোবাসায় বলে বাইক চড়ে নিজের গন্তব্য পাড়ি দিল। কিরে তোহার রানী, এভাবে মুখ ফুলিয়ে বসে আছিস কেন? ঘাসের উপর বসে পড়ল সাফায়েত, কিন্তু তোহার কোনো ভাবান্তর সে দেখল না। পুনরায় সেই একই প্রশ্ন করেও যখন কোনো উত্তর পেল না, তখন সাথে বসে থাকা ইলাকে প্রশ্ন করল, কি হয়েছে ইলা? তোহা এরকম মূর্তির মতো বোবা হয়ে বসে আছে কেন? ইলা তোহার দিকে তাকালো। সে ইশারায় না বলল যা। সাফায়েতের চোখ এড়িয়ে গেল না, সে অস্থির হয়ে গেল। ইলা, কিছু লুকাবি না, বল কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে কি? বল ইলা। শেষে ধমক দিয়ে জানতে চাইল সাফায়েত। ধমক খেয়ে ইলা গড়গড়িয়ে বলতে লাগলো, সিয়াম বেশ কয়েকদিন ধরে তোহাকে বিরক্ত করছিল, আজ তো সীমা পার করে ফেলেছে। কি করেছে? গম্ভীর কণ্ঠে বলল সে। আমরা দুজন করিডোর দিয়ে আসছিলাম, তখন সে কোথা থেকে এসে তোহার হাত ধরে বাজে বাজে কথা বলতে শুরু করেছে। অনেক টানা হিচড়া করে তোহা নিজের হাত ছাড়িয়েছে। সাফায়েত তোহার দিকে তাকালো। সে মনমরা হয়ে ঘাস নাড়াচাড়া করছে। একটা দীর্ঘশ্বাস নিয়ে সাফায়েত উঠে দাঁড়ালো। তাকে চলে যেতে দেখে তোহা দীর্ঘণ্ঠে জানতে চাইল, কোথায় যাচ্ছিস? ঈশ্বর কাছে। সাফায়েত গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল। কাজ আছে, তুই ইশরার সাথে ক্লাসে চলে যা। তোহা আর কিছু বলল না। আপাতত তার কিচ্ছু বলতে ইচ্ছা করছে না। অপরিচিত একটা ছেলে এভাবে সবার সামনে তার হাত ধরে টানা হেঁচড়া করছে, ধাক্কাটা সে এখনও সামলে উঠতে পারছে না। ইশারা ক্লাসে বসে গল্প করছিল, সে সময় একটা মেয়ে দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে তাকে জানালো, ইশরা, তাড়াতাড়ি চল, সাফায়াত ভাই অনেক বড় ঝামেলায় জড়িয়ে গিয়েছে। কি হয়েছে সাফায়েতের? কয়েকটা ছেলের সাথে গেটের কাছে মারামারি করছে সাফায়াত ভাই। আমি ওইদিক আসার সময় দেখলাম। মেয়েটার কথা শুনে ইশারা এক মুহূর্ত দেরি করলো না। ব্যাগ কাঁধে নিয়ে দৌড় লাগালো গেটের কাছে। সিয়াম নামক ছেলেটির গালে পুনরায় সজোরে থাপ্পড় মারল সাফায়েত। রাগে গজগজ করতে করতে বলল, সারা তোর সাহস তো কম না, তুই তোহার সাথে অসভ্যতামি করেছিস, আর তো একেবারে সীমা পার করে ফেলেছিস। ইচ্ছে করছে তোকে জ্যান্ত মাটিতে পুঁতে দিই। শরীরে অনেক জ্বালা না তোর? তোর জ্বালা আমি আজকে যদি না মিটিয়েছি না। মার খেয়েও সিয়ামের মধ্যে কোনোরূপ অনুশোচনা কিংবা ভয়ের রেশ দেখা গেল না, বরং সে কুৎসিতভাবে হেসে বলল, আমার শরীরে না হয় জ্বালা ধরেছে, তাই ওই মেয়ের হাত ধরেছি ফিল নেওয়ার জন্য। কিন্তু তোর তো জ্বলছে কেন? এত রাগ কেন করছিস? শুনেছি ওই মেয়ে তোর বন্ধু, তা শুধুই কি বন্ধু নাকি ফ্রেন্ডস উইথ বেনিফিট? আরে বলতে পারিস, কোনো সমস্যা নেই, ফাঁকা জায়গা লাগলে আমাকে বলতে পারিস। সিয়ামের কুৎসিত কথা শুনে সাফায়েতের মাথায় আগুন ধরে গেল। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে সর্বশক্তি দিয়ে সিয়ামকে আঘাত করতে লাগলো সে। সাফায়েতের এক ধরনের ক্ষিপ্ত রূপ দেখে ঘাবড়ে গেল ইশারা। প্রথমে এগিয়ে আসার সাহস না পেলেও সাহস সঞ্চয় করে এগিয়ে এলো তাকে আটকানোর জন্য। সাফায়েত ছেড়ে দাও ওকে, ওর রক্তক্ষরণ হচ্ছে, আরো মারলে বড় কিছু হয়ে যাবে। ছাড়ো সাফায়েত। তাকে টানাটানি করতে লাগলো ইশারা, কিন্তু সাফায়েত এক চুলও সরাতে পারল না সে। একসময় সাফায়েত খেয়াল না করে ইশারাকে ঠেলে দূরে সরিয়ে দিল, যার ফলে সে ছিটকে খানিকটা দূরে সরে গেল। ইশারা এগিয়ে এলো না, অবাক নয়নে সাফায়েতের দিকে তাকিয়ে রইল। এরই মাঝে কোথা থেকে হন্তদন্ত হয়ে ছুটে এলো তোহা। সে ভার্সিটি পেরিয়ে অর্ধেক রাস্তা চলে গিয়েছিল। ইলার ফোন পেয়ে দৌড়াতে দৌড়াতে পুনরায় ফিরে এসেছে। সাফুত ছাড় ওকে, মরে যাবে ও, সাফুত ছেড়ে দে। বেশ কয়েকবার চেষ্টার পরেও যখন তোহা ব্যর্থ হলো, তখন উপায় না পেয়ে চড় মেরে বসলো সাফায়েতের গালে। থমকে গেল সবাই। কিছু মুহূর্ত আগেও জায়গাটা কোলাহলপূর্ণ ছিল, মুহূর্তেই তার নীরবতায় ছেয়ে গেল। তার আচমকিক কাজে সবার সাথে ইশারাও অবাক হলো, সঙ্গে তার খানিকটা রাগও হলো। তবে সাফায়েতের মুখভাব পরিবর্তন হলো না। সে এখনো হিংস্র বাঘের মতো সিয়ামের দিকে তাকিয়ে আছে। তোহা হুঙ্কার দিয়ে বলল, এটা ভার্সিটি সাফায়েত, তুই এখানের
পড়াশোনা করতে এসেছিস, গুন্ডামি করতে নয়। কে বলেছে তোকে এসব করতে? আমি বলেছিলাম আমার হয়ে লড়তে আয়? বলেছিলাম বল? ওর উল্টো পাল্টা কিছু হলে তোর ক্যারিয়ার শেষ হয়ে যাবে, এটা বুঝতে পারছিস না? সাফায়েত দাঁতে দাঁত চেপে চুপচাপ দাঁড়িয়ে রইল। রক্তমাখা থু মাটিতে ফেলে কুৎসিত নজরে তোহার দিকে তাকিয়ে সিয়াম বলল, এতগুলো মানুষ আটকানোর চেষ্টা করেছে কিন্তু পারেনি, যেই না তোহা এলো অমনি সরে গেলি। কি ব্যাপার গুরু, আমি যা বলেছি তাই না? কি তোহা, বন্ধুত্বের নামে ভালোই চললে নাকি? আমিও তো তোমার বন্ধুই হতে এসেছিলাম, বিনিময়ে তুমি যদি... সিয়ামের কুৎসিত চাহনি এবং কথাবার্তায় গা গুলিয়ে এলো তোহার। সে সহ্য করতে না পেরে সজোরে চর মেরে বসলো সিয়ামের গালে। মাটিতে একদলা থুতু ফেলে ঘৃণা ভরা কণ্ঠে বলল, এই থুথু তোর মুখে মারতে পারলে শান্তি পেতাম। তুই নোংরা বলে অন্যজনও নোংরা হবে এই ভাবনা ছেড়ে দে। তোর চরিত্র খারাপ বলে অন্যরাও যে সে পথে হাঁটছে এই ভুল ধারণা থেকে বেরিয়ে আয়। তোদের মতো কুকুরদের সাথে কথা বলতে আমার রুচিতে বাধে। সিয়ামের থেকে চোখ সরিয়ে সাফাতের দিকে তাকালো তোহা। দেখলো সে হাত মুষ্টি করে দাঁড়িয়ে আছে। কুকুর যদি তোকে কামড় দেয় তুইও কি কামড় দিবি? হ্যাঁ, কেন শুধু শুধু পচা নর্দমা হাত দিতে যাস বলতো? নর্দমা যতই পরিষ্কার করা হোক না কেন, তা থেকে পচা গন্ধ আসবেই। কেন নর্দমায় গিয়ে নিজেকে দূষিত করছিস? চল এখান থেকে। সাফায়েত টেনে নিয়ে গেল তোহা। সিয়ামকে কয়েকটা ছেলে মিলে ব্যান্ডেজ করাতে নিয়ে গেল। আস্তে আস্তে জায়গাটা ফাঁকা হতে লাগলো। তবে ইশারা এখনও সে জায়গায় মূর্তির মতো দাঁড়িয়ে আছে। সে ভাবতেও পারছে না সাফায়েত তাকে খেয়াল করেনি। সাফায়েতের এত হিংস্র রূপ, এক ধরনের ব্যবহার দেখে সে এক প্রকার ঘুরে চলে গিয়েছে। প্রিন্সিপালের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সাফায়েত। সিয়াম এবং তাদের পিছনে দাঁড়িয়ে আছে তোহা। উনি যে বেশ রেগে আছেন তা ওনার মুখশ্রী দেখেই বোঝা যাচ্ছে। এসব কি সাফাইদ? সিনিয়র হয়ে যদি তোমরা এরকম আচরণ করো তাহলে নতুনরা কি শিখবে? তোদের কার্যক্রমের মধ্যে ভার্সিটি পেরিয়ে বাইরের মানুষের কানে গিয়ে পৌঁছেছে। শখানেক জায়গায় তোমাদের মারামারির ভিডিও শেয়ার হয়েছে। পরিচিতরা আমাকে তাদের মেনশন দিচ্ছে, ভার্সিটি নিয়ে সবাই নিন্দা করছে। বুঝতে পারছো তোমরা? সরি স্যার, রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে হয়ে গিয়েছে। মাথা নিচু করে সাফায়েত রিফাত সাহেবের হুঙ্কার দিয়ে বললেন, সরি বললে কি সবকিছু সমাধান হয়ে যাবে? এটা তোমার রাগ দেখানোর জায়গা নয়। রাগ দেখাতে হলে, গুন্ডামি করতে হলে ভার্সিটির বাইরে গিয়ে দেখাবে, তখন কেউ কৈফিয়ত চাইবে না।